নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু উজ্জ্বলার্স। ডু কমপ্লিট ইউর টাস্ক। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অষ্টম শ্রেণীর লেসন 13 যেটা রয়েছে 13 নম্বর অধ্যায় দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, জিন জিওনোর লেখা, সেটা আমরা একটু পড়ার চেষ্টা করব। প্রথমে আমরা লেখক সম্পর্কে জানবো। জিন জিওনো, যিনি 1895 সাল থেকে 1970 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, বা তার জীবনকাল ছিল 1895 সাল থেকে 1970 সাল পর্যন্ত। তিনি একজন ফ্রেঞ্চ অথর ছিলেন, যিনি অনেক ফিকশন লিখেছেন। ফিকশন বলতে আমরা বলতে পারি উপন্যাস, যেগুলো হচ্ছে অলিক কাহিনী, মোস্টলি সেট ইন দ্য প্রোভেন্স রিজন অফ ফ্রান্স, যেটা বিশেষ করে ফ্রান্সের একটা দিকে আর কি। প্রোভেন্স কথাটার অর্থ হলো যে দক্ষিণ পূর্ব ফ্রান্সের একটি পূর্বতন প্রদেশ, সেটা হচ্ছে প্রোভেন্স। সেই প্রোভেন্স প্রদেশে উনি লিখেছেন আর কি। His most noted works are The Horseman on the Roof, Two Riders of the Storm, etc. তার যে বিখ্যাত লেখাগুলির মধ্যে এই দুটো রয়েছে। এবং এই যে বর্তমান যে আমরা গল্পটা পড়ব, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, এটি একই নামের একটা গল্প থেকে, মানে তার যে বিখ্যাত লেখা, এই একই নামের একটা গল্প থেকে নেওয়া হয়েছে, সংস্করণ করা হয়েছে। এবার গল্পটা সম্পর্কে একটু বলে রাখি যে লেখক অ্যাকচুয়ালি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলেন, এবং সেখানে ঘুরতে গিয়ে জল পাচ্ছিলেন না। মানে লেখক কি করতেন না, ভ্রমণ করতে ভালোবাসতেন, ভ্রমণ করতে পছন্দ করতেন। তো ভ্রমণ করতে করতে একটা পরিত্যক্ত স্থানে তিনি গিয়েছিলেন, এবং সেখানে কিছু বন্য ল্যাভেন্ডার গাছ ছাড়া তিনি আর কিছুই সেখানে দেখতে পাননি। তার একটা সময় কি হয়, যে জমিয়ে রাখা যে জল ছিল সেটা নষ্ট হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায় বলতে উনি খেয়ে ফেলেন আর কি, শেষ হয়ে যায়। এবং তারপরে পরবর্তীতে তিনি যখন জল তৃষ্ণার্ত হয়ে পড়েন বা জল তেষ্টা পায়, তখন তিনি জল পাচ্ছিলেন না। সেই মুহূর্তে একজন মানুষের দেখা পায় একটা জায়গায়, যেখানে গাছপালা কিচ্ছু নেই, জনহীন প্রান্তর। সেখানে একজন মেষপালকের দেখা পান, এবং সেই মেষপালকই তাকে জল প্রদান করেন এবং সেখানে একটা থাকার ব্যবস্থা করেন। এবং অদ্ভুতভাবে তিনি দেখতে পান যে ওই মেষপালক একাই ওই জায়গাতে থাকেন, এবং বহু চারা গাছ বা বিভিন্ন গাছ সে ওখানে বপন করেন, মানে হচ্ছে উনি চারা গাছ সৃষ্টি করার চেষ্টা করছেন। এবং অনেক সময় দেখা যায় যে হয়তো 1000টা গাছ লাগানোর পরেও 100টা গাছ হয়তো হচ্ছে, এরকম একটা আর কি। মানে আমি একটা কাউন্ট করে বললাম, মানে লেখাতে হয়তো এটা পাবো না আমরা, যে 1000টা গাছ লাগানো হয়েছে, তার মধ্যে হয়তো 100টা বেঁচেছে বা 100টা হয়তো জন্ম নিয়েছে, আরগুলো জন্মাতে পারেনি। তো সেইভাবে তবুও সেই লোকটি হচ্ছে চারা বপন করে যাচ্ছিলেন। তো তার কারণ হিসেবে বলা হয়েছে এখানে যে তার ছেলে এবং স্ত্রী অকাল মৃত্যুর পরে তিনি এই নির্জন স্থানে চলে আসেন এবং এই ধরনের কাজ করছেন। তারপরে লেখক ওনার সঙ্গে কথা বলে ওখান থেকে ফিরে আসেন। তারপরে বেশ কয়েক বছর পর ওই জায়গাতে যান যখন, তখন গিয়ে দেখেন যে সেখানে একটা বড় বন তৈরি হয়ে গিয়েছে। মানে ওই যে চারা বপন করা হয়েছিল সেগুলো দিয়ে একটা বিশাল বড় একটা বন তৈরি হয়ে গিয়েছে। তো সেটার কথা বলা হয়েছে। তো আমরা মূল গল্পে প্রবেশ করি। About 40 years ago, প্রায় 40 বছর আগে, I went on a long hike. আমি একটা লম্বা হাইকে গিয়েছিলাম। হাইক বলতে দীর্ঘ হাঁটা পথ। আমি একটা দীর্ঘ যাত্রায় গিয়েছিলাম। Through hills absolutely unknown to tourists. সেই সমস্ত পাহাড়ে যেগুলো হচ্ছে একেবারেই অ্যাবসলিউটলি আননোন, মানে অজানা, টু টুরিস্টদের কাছে বা হচ্ছে যারা ভ্রমণকারী তাদের কাছে অত্যন্ত অজানা ছিল। ইন দ্যাট ভেরি ওল্ড রিজন হোয়ার দ্য আল্পস পেনেট্রেট ইনটু প্রভিন্স, বলছে সেই পুরনো জায়গায় বা পুরনো এলাকায়, রিজন মানে হচ্ছে আমরা বলতে পারি এলাকা বা অঞ্চল, সেই পুরনো অঞ্চল যেখানে আল্পস পর্বত পেনেট্রেট কথার অর্থ হচ্ছে প্রবেশ করে, আল্পস পর্বতমালা প্রবেশ করে গেছে ইনটু প্রভিন্স মানে হচ্ছে ওই একই, যে দক্ষিণ পূর্ব ফ্রান্সের একটি পূর্বতন প্রদেশ। তো প্রভিন্সে প্রবেশ করেছে যখন আল্পস পর্বত, সেখানে আমি গিয়েছিলাম। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ডস। ইট কনসিস্টেড মানে এটার মধ্যে ছিল, কনসিস্টেড কথার অর্থ বলতে পারি আমরা যে এটার মধ্যে গঠিত হওয়া অর্থে আমরা ব্যবহার করতে পারি, যে কনসিস্টেড মানে হচ্ছে গঠিত হওয়া। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস। ব্যারেন কথার অর্থ হচ্ছে অনুর্বর, অ্যান্ড মনোটোনাস কথার অর্থ হলো যে একঘেয়ে, একটা একঘেয়ে অনুর্বর একটা জমির সৃষ্টি করেছিল। ল্যান্ড মানে হচ্ছে জমি। নাথিং গ্রু দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার। নাথিং গ্রু, সেখানে কিছুই জন্মায়নি, দেয়ার সেখানে, এক্সেপ্ট মানে ব্যতীত বা ছাড়া, ওয়াইল্ড ল্যাভেন্ডার বন্য যে ল্যাভেন্ডার গাছ, ল্যাভেন্ডার হচ্ছে এক ধরনের গাছ, এক জাতীয় সুগন্ধি গাছ, সেই ল্যাভেন্ডার গাছ ছাড়া অন্য কিছুই সেখানে জন্মায়নি।
I was crossing this country at its widest part, and after walking for 3 days, I found myself in the most complete desolation. বলা হয়েছে এখানে যে আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি, আমি এই দেশটিকে যখন পার করছিলাম বা এই দেশটিকে যখন ভ্রমণ করছিলাম দেশটি দিয়ে, অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট, এর হচ্ছে ওয়াইডেস্ট মানে হচ্ছে বিস্তীর্ণ বা বিস্তৃত এলাকাটা দিয়ে, তখন কি হয়, অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, এবং 3 দিন হাঁটার পরে, আই ফাউন্ড মাই সেলফ, আমি নিজেকে খুঁজে পাই বা আমি নিজেকে আবিষ্কার করি, ইন দ্য মোস্ট কমপ্লিট ডেজোলেশন, এবং আমি নিজেকে আবিষ্কার করি সবচেয়ে একাকিত্ব। ডেজোলেশন কথার অর্থ হচ্ছে একাকিত্ব, বা আমি একাকিত্ব অনুভব করতে শুরু করি। I was camped next to an abandoned village. I was camped, আমি একটা ক্যাম্প তৈরি করি, আমি একটা তাঁবু তৈরি করি, next to মানে হচ্ছে পাশাপাশি বা কাছাকাছি, an abandoned village. abandoned কথার অর্থ হচ্ছে পরিত্যক্ত, যে হচ্ছে যেটা মানুষ চায় না, মানে একটা পরিত্যক্ত গ্রামের পাশে বা গ্রামের পরে আমি হচ্ছে আমার তাঁবুটাকে তৈরি করি। I had used the last of my water the day before and I needed to find more. I had used, আমি ব্যবহার করে ফেলেছিলাম, the last of my water, আমার জলের শেষ অংশটুকু, the day before, ওই আগের দিন, and I needed to find more, এবং আমাকে আরো খুঁজতে হতো, মানে আমার যে জল প্রয়োজন ছিল সেই প্রয়োজনীয় জল আমি আগের দিন খেয়ে শেষ করে ফেলেছিলাম, এবং এখন আমার জল প্রয়োজন হতে পারে বা আমার জলের প্রয়োজনীয়তা রয়েছে, উনি বলছেন। These ruined houses of the village made me think that there must at one time have been a spring or well there. বলছে the ruined houses of the village, বলছে গ্রামের যে নষ্ট হয়ে যাওয়া বাড়িগুলো, ruined মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, houses মানে হচ্ছে বাড়িগুলি, made me think আমাকে ভাবায়, think মানে হচ্ছে ভাবা, that যে there must এখানে অবশ্যই at one time একটা সময় have been a spring অর্থাৎ একটা ঝর্ণা ছিল, a well there এবং একটা কুয়ো ছিল। There was indeed a spring, এখানে অবশ্যই একটা ঝর্ণা ছিল, but it was dry, কিন্তু এটা ছিল শুকনো। All life had disappeared, all life মানে সমস্ত জীবন, had মানে এখানে বলতে পারি আমরা যে had এখানে পারফেক্ট টেন্সে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, হ্যাডটা হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে, had disappeared, disappeared হচ্ছে অদৃশ্য হয়ে গিয়েছিল, মানে সমস্ত জীবন যেন ওখানে অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপর বলা হয়েছে যে it was a beautiful June day with plenty of sun. It was a beautiful June day অর্থাৎ এটা ছিল একটা সুন্দর জুন মাসের দিন বা জুন মাসের সময়, with plenty of sun অনেক সূর্যালোক, plenty মানে হচ্ছে অনেক, of sun অর্থাৎ সূর্যালোক মানে প্রচন্ড রোদ, but on these shelterless lands high up in the sky the wind whistled continually. বলছে যে বাট অন দি শেল্টারলেস ল্যান্ড, এই আশ্রয়হীন ভূমিতে বা আশ্রয়হীন জমিতে, শেল্টারলেস কথাটার অর্থ হচ্ছে আশ্রয়হীন, হাই আপ ইন দ্য স্কাই মানে আকাশের একদম ওপরে, দ্য উইন্ড মানে হচ্ছে বাতাস, হুইসেলড কন্টিনিউয়ালি, হুইসেলড কথার অর্থ হচ্ছে আমরা বলতে পারি শীষ দেওয়া, অর্থাৎ হুইসেল কথার অর্থ হচ্ছে শীষ দেওয়া, এখানে বাতাস মনে হচ্ছিল যে শব্দ করছিল, সেই শব্দটা শীষ দেওয়া শব্দের মতো মনে হচ্ছিল। তারপরে কি আছে না, ইট সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ আ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্বড ডিউরিং ইটস মিল, বলছে ইট সাউন্ড এটার যে শব্দটা, ওয়াজ লাইক এইরকম ছিল, দ্যাট যে অফ আ ওয়াইল্ড বিস্ট একটা বন্য জন্তু, ডিস্টার্বড মানে হচ্ছে তাকে সে বিরক্ত হয়েছে, ডিউরিং ইটস মিল তার খাবার খাওয়ার সময়, যে বাতাসটা এমনভাবে শব্দ করছিল যেন মনে হলো কোনো বন্য জন্তুকে তার খাবার সময় বিরক্ত করা হয়েছে। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমাকে আমার তাঁবুটাকে সরিয়ে ফেলতেই হতো, মুভ মানে হচ্ছে হ্যাড টু মুভ মানে সরিয়ে ফেলতে হতো, মাই ক্যাম্প আমার তাঁবুটিকে। After 5 hours of walking, I still hadn't found water. After 5 hours of walking মানে হচ্ছে 5 ঘন্টা হাঁটার পরে, I still hadn't found water, আমি তখনও জল খুঁজে পাইনি, and nothing gave me hope of finding any, এবং আমি কোনো আশাও পাইনি যে এটা খুঁজে পাওয়া যাবে। যখন এই 5 ঘন্টা প্রায় হাঁটলাম তো আমি তখনও জল খুঁজে পাইনি, এবং আমার আশা ছিল না যে সে জলটা আমি খুঁজে পাবো বলে, এটা উনি বললেন। এরপর আমরা চলে যাব 117 পৃষ্ঠাতে। এভরিওয়ার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, দ্য সেম স্টিফ উডি প্ল্যান্টস। এভরিওয়ার প্রত্যেক জায়গায়, দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস একই রকম শুষ্কতা ছিল, ড্রাইনেস মানে শুষ্কতা, দ্য সেম স্টিফ
একদম কঠিন ছিল। স্টিপ কথার অর্থ হচ্ছে একদম কড়া বা শক্ত বা কঠিন। কঠিন মানে যে মাটিটা, যে ল্যান্ডটা, সেটা একদম শক্ত ছিল। উডি প্ল্যান্টস হচ্ছে গাছ আর কি, ছোট ছোট চারা, যেগুলো হচ্ছে কাঠ পাওয়া যাবে, যেগুলো উডি প্ল্যান্টস, সেগুলো দেখা যাচ্ছিল। আই থট আই শ ইন দ্য ডিস্টেন্স দ্য শ্যাডো অফ আ ফিগার। আই থট আমার মনে হলো, আমি ভাবলাম, আই শ আমি দেখেছিলাম, ইন দ্য ডিস্টেন্স একটা দূরত্বে বা কিছুটা দূরে, দ্য শ্যাডো অফ আ ফিগার একটা শরীরের ছায়া দেখতে পেলাম। বলছে কিছুটা দূরে আমি একটা ছায়া দেখতে পেয়েছিলাম, একটা শরীরের ছায়া দেখতে পেয়েছিলাম। অন আ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট। অন আ চান্স মানে এই সুযোগ পেয়ে, আই হেডেড মানে আমি এগিয়ে গেলাম, টুয়ার্ডস ইট এটার দিকে, টুয়ার্ডস মানে দিকে, আমি সুযোগ পেয়ে ওটার দিকে এগিয়ে গেলাম। ইট ওয়াজ আ সেফার্ড, এটা ছিল একটা সেফার্ড। সেফার্ড মানে পশুপালক বা মেষপালক আমরা বলতে পারি। 30 lambs or so were resting near him on the scorching ground. বলছে 30 lambs প্রায় 30টা মতো ভেড়া, or so were বা আরো বেশি হবে, রেস্টিং মানে বিশ্রাম নিচ্ছে, নিয়ার হিম তার কাছাকাছি, অন দ্য স্কর্চিং গ্রাউন্ড। ওই যে স্কর্চিং গ্রাউন্ড কথার অর্থ হচ্ছে, স্কর্চিং কথার হচ্ছে ঝলসানো, মানে ঝলসানো যে মাটি, মানে এতটাই রোদ ছিল, এতটাই গরম ছিল, মনে হয়েছিল যেন ওই ল্যান্ডটা বা মাটিটা ঝলসে গিয়েছে। এবং সেই ঝলসানো মানে এত রোদে, এত প্রখর রোদে সেই মানুষটিকে এবং 30টারও বেশি ভেড়াকে সে দেখতে পেল বা তিনি দেখতে পেলেন। হি গেভ মি আ ড্রিঙ্ক অ্যান্ড আ লিটল লেটার হি লেড মি টু হিজ সেফার্ডস কটেজ। বলছে হি গেভ মি আ ড্রিঙ্ক, তিনি আমাকে কিছুটা ড্রিঙ্ক দিলেন, পানীয় দিলেন, অ্যান্ড আ লিটল লেটার এবং কিছুটা পরে, হি লেড মি তিনি আমাকে নিয়ে গেলেন, টু হিজ সেফার্ডস কটেজ তার যে নিজস্ব কুটির রয়েছে, কটেজ রয়েছে, সেই কটেজে তিনি নিয়ে গেলেন। হি শেয়ার্ড হিজ সোপ উইথ মি, তিনি তার সোপটাকে, সোপ মানে এক ধরনের তরল খাবার, সেটা তিনি আমার সঙ্গে শেয়ার করলেন বা আমার সঙ্গে ভাগ করে দিলেন বা আমাকে খেতে দিলেন। ওনার যে ভাগ অংশটা বা ওনার যে খাবারটা, সেটা থেকে কিছুটা নিয়ে আমাকে দিলেন খাওয়ার জন্য। ইট হ্যাড বিন এগ্রিড ইমিডিয়েটলি দ্যাট I would pass the night there, the closest village being still more than a day and a half further on. বলছে ইট হ্যাড বিন এগ্রিড, এটা সম্মতি হয় বা এটা ঠিক হয় বা এটার সম্মতি পাওয়া যায় ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ বা সেই সময়েই, দ্যাট যে আই উড পাস দ্য নাইট আমি আমার রাত্রিটাকে কাটাবো, আমি আর আমার রাত্রি যাপন করবো দেয়ার সেখানে, দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দেন মানে কাছাকাছি যে গ্রাম সেটা তখনও মোর দেন আ ডে অ্যান্ড আ হাফ মানে প্রায় 1.5 দিন, মানে একদিন আরো হাফ দিন, এইরকম 1.5 দিন মতো সময় লাগতে পারে ফার্দার অন, আরো মানে যেহেতু কাছাকাছির যে গ্রাম রয়েছে সেটা যেতে 1.5 দিন মতো সময় লাগতে পারে, তাই আমি এখানে আমার রাতের থাকার ব্যবস্থা করলাম। দেয়ার আর 4 or 5 villages dispersed far from one another on the flanks of the hills in this area. There are 4 or 5 villages, সেখানে 4টে কি 5টা গ্রাম রয়েছে, dispersed হচ্ছে ছড়িয়ে রয়েছে, far from one another on the flanks of the hills মানে পাহাড়ের যে পার্শ্বদেশ রয়েছে, ফ্ল্যাঙ্কস হচ্ছে পার্শ্বদেশ মানে পাহাড়ের যে পাশের যে জায়গাগুলো রয়েছে, সেখানে খুব বেশি হলে 4-5টা গ্রাম ছড়িয়ে রয়েছে। They are inhabited by woodcutters who make charcoal. They are inhabited হচ্ছে বসবাস করা, সেখানে বসবাস করে বা তাদের সেখানে বসবাস করা হয় বাই উডকাটার্স কাঠুরেদের দ্বারা। উডকাটার্স মানে কি, যারা কাঠ কাটেন তাদের দ্বারা, হু মেক চারকোল যারা চারকোল তৈরি করেন। চারকোল মানে হচ্ছে কাঠ কয়লা, যারা কাঠ কয়লা তৈরি করেন তারাই ওই সমস্ত এলাকাতে বসবাস করেন বলা হয়েছে। The shepherd took out a bag and poured a pile of acorns out onto the table. The shepherd took out a bag. shepherd বা ওই যে shepherd ছিলেন অর্থাৎ যে মেষপালক ছিলেন, উনি একটা ব্যাগ বার করলেন। টুক আউট মানে বের করেছিলেন, a bag বার করলেন, and poured a pile of acorns এবং কিছু অ্যাক্রন ফল বা হচ্ছে ওক ফল বের করলেন, onto the table টেবিলের উপর রাখলেন। He began to examine them one after another with a great deal of attention. বলছে হি বিগ্যান টু এক্সামিন তিনি পরীক্ষা করতে শুরু করলেন, দেম তাদেরকে, ওয়ান আফটার অ্যানাদার একের পর এক, উইথ আ গ্রেট ডিল অফ অ্যাটেনশন অত্যন্ত মনোযোগের সঙ্গে, সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড। বলছে যে তিনি কি করলেন এবার, অ্যাটেনশন মানে বলে দিই মনোযোগ, সেপারেটিং মানে হচ্ছে আলাদা করা, এক্সামিন মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা, এবং
ব্যাড মানে খারাপ আমরা জানি, গুড মানে হচ্ছে ভালো। বলা হয়েছে কি এখানে যে তিনি পরীক্ষা করতে দেখলেন, মানে পরীক্ষা করতে লাগলেন ওক গাছের যে ফলগুলোকে উনি টেবিলের উপর রাখলেন সেগুলোকে পরীক্ষা করলেন এবং সেগুলোকে যেগুলো ভালো এবং খারাপ সেগুলোকে আলাদা করতে লাগলেন। অর্থাৎ ভালো ফল কোনগুলো যেগুলো চারা গাছ হতে পারে এবং খারাপ ফল যেগুলো সেগুলোকে আলাদা করতে লাগলেন। When he had before him 100 perfect acorns he stopped. When he had যখন তার ছিল বিফোর হিম তার সামনে 100 পারফেক্ট অ্যাক্রন্স প্রায় 100টা মতো ঠিকঠাক ওক ফল, হি স্টপ তিনি থামলেন, অ্যান্ড উই ওয়েন্ট টু বেড এবং আমরা বিছানাতে ঘুমাতে গেলাম। যখন তার 100টা হয়ে গেল, 100টা তিনি পারফেক্ট ওই বীজ খুঁজে পেলেন, ওক গাছের ফল মানে খুঁজে পেলেন, তখন তিনি থামলেন এবং সেখান থেকে আমরা বিছানাতে শুতে গেলাম। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি আ ফিলিং অফ পিস। দ্য কোম্পানি অফ দিস ম্যান, এই মানুষের যে সঙ্গ বা এই যে মানুষ যে আমাকে কোম্পানি দিলেন, এই যে সঙ্গ দিলেন বা আমাকে যে আরাম দিলেন, ব্রট মি আমাকে এনে দিয়েছিল, আর ফিলিং মানে হচ্ছে একটা অনুভূতি অফ পিস শান্তির, মানে আমি ওখানে যে বসবাস করেছিলাম বা আমি ওখানে যে গিয়েছিলাম একটা শান্তির নিঃশ্বাস নিচ্ছিলাম আমরা বলতে পারি। হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম। হি গেভ মি দ্য ইমপ্রেশন, তিনি এরকম একটা ইমপ্রেশন দিয়েছিলেন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, যে কোনো কিছু তাকে বিরক্ত করতে পারে না। তাকে দেখে মনে হচ্ছিল যে বাইরের কোনো কিছুই তাকে বিরক্ত করতে পারবে না। আই ওয়াজ ইন্ট্রিগড অ্যান্ড আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান। আই ওয়াজ ইন্ট্রিগড, ইন্ট্রিগ কথার অর্থ হচ্ছে পাজেলড অ্যান্ড কিউরিয়াস। আমি অত্যন্ত কৌতূহল হয়ে পড়েছিলাম। ইন্ট্রিগ কথাটা হচ্ছে বিমূঢ় বা কৌতূহল হয়ে পড়েছিলাম। অ্যান্ড আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট, এবং আমি খুঁজে বের করতে চেয়েছিলাম মোর অ্যাবাউট দিস ম্যান, এই মানুষটির বিষয়ে আরো অনেক কিছু জানার চেষ্টা করেছিলাম। এরপর আমরা চলে যাব 119 পেজে। বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, মানে হচ্ছে পরের দিন বেরোনোর আগে, গোয়িং আউট মানে হচ্ছে বেরোনোর, দ্য নেক্সট ডে পরের দিন, বিফোর মানে আগে, হি soaked in a bucket of water the acorns that had so carefully chosen and counted. He soaked in a bucket of water. He soaked কথার অর্থ হচ্ছে বলতে পারি আমরা যে সিক্ত করলেন, অফ ওয়াটার জলে বা জলের, দ্য অ্যাক্রন্স ওই ওক ফলগুলিকে, দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চোজেন যেগুলো তিনি অত্যন্ত যত্নের সঙ্গে চুজ করেছিলেন, পছন্দ করেছিলেন, অ্যান্ড কাউন্টেড এবং সেগুলোকে গুনতে লাগলেন। হি ক্যারিড অ্যান আয়রন রড টু, তিনি একটা লোহার রডও হাতে রেখেছিলেন, আয়রন রড, অ্যাজ আ ওয়াকিং স্টিক মানে তার হাঁটার লাঠি হিসেবে, ওয়াকিং মানে হাঁটা, স্টিক মানে লাঠি, হাঁটার লাঠি হিসেবে হাতে একটা তার লোহার রড রেখেছিলেন। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম। হি ইনভাইটেড মি, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, ইনভাইট মানে আমন্ত্রণ করা, টু কাম অ্যালং উইথ হিম মানে তার সঙ্গে যাওয়ার জন্য তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস হি হ্যাড বিন হেডিং ফর, হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড ইনটু দ্য গ্রাউন্ড। হ্যাভিং অ্যারাইভড অ্যাট প্লেস, তিনি ওই জায়গাতে যাওয়ার সময় বা পৌঁছানোর পর, হি হ্যাড বিন হেডিং ফর যেখানে তিনি পৌঁছতে চেয়েছিলেন, মানে যেখানে তিনি এগোতে চেয়েছিলেন, যেখানে তিনি পৌঁছতে চেয়েছিলেন সেখানে পৌঁছানোর পর, হি বিগ্যান টু পাউন্ড, বিগ্যান মানে শুরু করা, টু পাউন্ড কথার অর্থ হচ্ছে মানে খোঁড়া বা চূর্ণ করা, তিনি খুঁড়তে লাগলেন। হিজ আয়রন রড, উইথ হিজ আয়রন রড মানে হচ্ছে তার ওই আয়রন রডটা দিয়ে ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে কি করলেন উনি খুঁড়তে লাগলেন, মাটিতে ওই আয়রন রডটা দিয়ে একটুখানি গর্ত করতে লাগলেন আর কি। কিসের জন্য না, দিস মেড আ হোল, এটা একটা গর্ত তৈরি করছে, ইন হুইচ যেটাতে, হি প্লেসড অ্যান অ্যাক্রন, তিনি একটা অ্যাক্রন বা ওক ফল রাখতে পারবেন, অ্যান্ড কাভার্ড ওভার দ্য হোল আগেন, এবং সেটাকে আবার তিনি কভার করতে লাগলেন। কভার করা মানে হচ্ছে ঢাকা দেওয়া, মানে বীজগুলো রাখার পরে আবার উনি মাটি দিয়ে বা ওখানকার যেটা আছে সেটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছেন। হি ওয়াজ প্লান্টিং ওক ট্রিজ, তিনি ওক গাছের ফল বা ওক গাছের চারা বপন করছিলেন আর কি। ইন দিস ওয়ে, এইভাবে, হি প্লান্টেড হিজ 100 অ্যাক্রন্স উইথ গ্রেট কেয়ার, তিনি তার ওই ওক গাছের ফল ওই বপন করলেন বা রোপণ করলেন, উইথ গ্রেট কেয়ার অত্যন্ত যত্নের সঙ্গে। প্রায় 100টা যে উনি বেছে নিয়েছিলেন সেই 100টা ফলই উনি ওখানে রোপণ করলেন, ওখানে একইভাবে গর্ত করে ওখানে দিয়ে এবং চাপা দিলেন। He told me that for 3 years now he had been planting trees in this solitary way. He told me that, তিনি আমাকে বলেছিলেন যে for 3 years প্রায় 3 বছর ধরে, নাও এখনো পর্যন্ত, he had been planting trees, তিনি এই চারা গাছ বপন করছেন, চারা গাছ লাগাচ্ছেন, in this solitary way এইভাবে নির্জন পথে, বা solitary মানে নির্জন বা একাকী, এইভাবে নিজে একাকী তিনি চারা গাছ লাগিয়ে চলেছেন।
হি হ্যাড প্লান্টেড 100,000, তিনি প্রায় 100,000 চারা লাগিয়েছেন। অফ দিস 100,000, সেই 100,000-এর মধ্যে 20,000 হ্যাড কাম আপ, প্রায় 20,000 মতো চারা জীবিত আছে বা বেঁচেছে। মানে 100,000 লাগানোর পরে 20,000, মানে কতটা স্ট্রাগল করার পরেও মাত্র 20,000 চারাকে উনি বাঁচাতে পেরেছিলেন, এটা বলা হয়েছে। তাহলে আমরা কত সহজে হাল ছেড়ে দিই সেটা বোঝানো হয়েছে যে একজন 100,000 চারা বপন করেছে, সেখান থেকে মাত্র 20,000 চারা উঠে এসেছে, এবং সেটার পরেও তিনি এখনো চারা গাছ লাগিয়ে যাচ্ছেন আর কি, সেটা বলা হয়েছে। ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট দ্যাট আই বিগ্যান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ। ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট, এটা সেই মুহূর্তটা ছিল, দ্যাট আই বিগ্যান টু ওয়ান্ডার, আমি অবাক হতে শুরু করেছিলাম, বিজ্ঞান মানে শুরু করা, অ্যাবাউট হিজ এজ, তার বয়সের বিষয়ে। আমি অবাক হয়ে গেলাম যে তার বয়স কত হতে পারে সেটার বিষয়ে। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50, তিনি পরিষ্কারভাবে, ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে, মোর দ্যান 50, 50-এরও বেশি, 55 হি টোল্ড মি, তিনি আমাকে বললেন যে তার 55 বছর বয়স। আমি যখন ভাবলাম যে 50 বছর হতে পারে, তিনি আমাকে বললেন তার 55 বছর বয়স। হিজ নেম ওয়াজ এলজার্ট বফিয়ার, হিজ নেম ওয়াজ এলজিয়ার্ট বফিয়ার, এলজিয়ার্ট বফিয়ার তার নাম ছিল, ওই লোকটির নাম কি ছিল? এলজিয়ার্ট বফিয়ার। হি হ্যাড ওয়ার্নড আ ফার্ম ইন দ্য প্লেন্স, তিনি সমভূমিতে তার একটা জমি রয়েছে, হোয়ার হি লিভড, বা জমি ছিল, হোয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ, যেখানে তিনি তার জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছিলেন। তাহলে তার একটা জমি ছিল, নিজস্ব একটা ফার্ম ছিল সেই সমভূমিতে, সেখানে তিনি তার জীবনের অনেকটা অংশ কাটিয়েছিলেন। হি হ্যাড লস্ট হিজ অনলি সান, তিনি একমাত্র ছেলেকে তিনি হারিয়ে ফেলেছিলেন, অ্যান্ড দেন হিজ ওয়াইফ, এবং তার স্ত্রীকে, অর্থাৎ তারা মারা যায় খুব কোনো একটা কারণবশত তিনি তার ওয়াইফ এবং সন্তানকে, অর্থাৎ ছেলেকে হারিয়ে ফেলেন। হি হ্যাড রিটায়ার্ড ইনটু দিস সলিটিউড হোয়ার হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ। হি হ্যাড রিটায়ার্ড ইনটু দিস সলিটিউড, তিনি রিটায়ার্ড করেছেন বা অবসর নিয়েছেন, ইনটু দিস সলিটিউড, এই সলিটিউডে বা এই নির্জন স্থানে, এই নির্জন স্থানটিকে তিনি তাই বেছে নিয়েছেন। হোয়ার হি টুক প্লেজার, যেখানে তিনি আনন্দ নিচ্ছেন বা প্লেজার নিচ্ছেন, ইন লিভিং স্লোলি, আস্তে আস্তে বাঁচতে বাঁচতে, উইথ হিজ ফ্লক অফ শিপ, তার ভেড়ার পালকে নিয়ে, ফ্লক মানে হচ্ছে পাল, বা হচ্ছে একসঙ্গে যখন অনেক কিছু হয় তখন হচ্ছে ফ্লক বলা হয়, ভেড়ার পাল, অ্যান্ড হিজ ডগ, এবং তার কুকুরকে নিয়ে, কুকুর এবং এই ভেড়ার পাল নিয়ে, এবং এই ধরনের একটা জীবনযাপন করছেন উনি। হি হ্যাড কনক্লুডেড দ্যাট দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ। হি হ্যাড কনক্লুডেড দ্যাট, তিনি আরো বললেন যে, কনক্লুডেড করলেন যে কি না, দ্য কান্ট্রি, এই যে দেশটি, ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ, মানে গাছের অভাবে দেশটি বোধহয় মারা যাচ্ছে, বা গাছের অভাবে দেশটি মারা পড়তে পারে, সেরকম তার মনে হয়েছিল। হি অ্যাডেড দ্যাট, তিনি আরো বলেন যে, হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু, যেহেতু আমার গুরুত্বপূর্ণ আর কিছু করার নেই, হি হ্যাড রিসলভড টু রেমেডি দ্য সিচুয়েশন। হি হ্যাড রিসলভড কথার অর্থ হচ্ছে, আমরা বলতে পারি যে ডিটারমাইন্ড টু ডু সামথিং। ডিটারমাইন্ড টু ডু সামথিং মানে কি, যে পুনরায় সমাধান করা বা পুনরায় কোনো কিছুকে উজ্জীবিত করা, সেটাকে বলে রিসলভ। টু রেমেডি দ্য সিচুয়েশন, রেমেডি কথাটার অর্থ হচ্ছে প্রতিকার করা, দ্য সিচুয়েশন এই অবস্থাটাকে, এই অবস্থার প্রতিকার করার জন্য তিনি এই সমস্ত কাজকর্ম করছেন। যেহেতু পৃথিবীতে গাছ ছাড়া মানুষ বাঁচতে পারবে না, তাই এই সমস্যাগুলো যেগুলো রয়েছে, সেই সিচুয়েশন, যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তিনি এই ধরনের কাজগুলো করছেন। রিসলভ কথার অর্থ হচ্ছে কোনো কিছু করার সিদ্ধান্ত নেওয়া, আমরা বলতে পারি। উই পার্টেড দ্য নেক্সট ডে, আমরা পরের দিন আমরা ওখান থেকে বেরোলাম। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম, পরের বছর যুদ্ধ শুরু হলো। ইন হুইচ আই ওয়াজ এঙ্গেজড ফর 5 years, যে কারণে আমি প্রায় 5 বছর এঙ্গেজড হয়ে পড়েছিলাম, মানে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়েছিলাম। এঙ্গেজ মানে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, বা আমি চুক্তিবদ্ধ হয়ে পড়েছিলাম, বা আমি ওখানে কি বলা যেতে পারে যে নিযুক্ত হয়ে পড়েছিলাম। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি আই হ্যাড আ গ্রেট ডিজায়ার টু ব্রিথ আ লিটল পিওর এয়ার। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি, যখন আমার পেছনে যুদ্ধ ছিল বা যুদ্ধ শেষ হওয়ার পরে, আই হ্যাড আ গ্রেট ডিজায়ার, আমার ভীষণ ইচ্ছে করলো, টু ব্রিথ মানে নিঃশ্বাস নিতে, আ লিটল পিওর এয়ার মানে সুন্দর একদম খাঁটি বাতাসে নিঃশ্বাস নিতে আমার ইচ্ছে করলো। অ্যান্ড আই সেট আউট আগেইন, এবং আমি আবার বেরিয়ে পড়লাম, অ্যালং দ্য ট্রেইল থ্রু দ্যাট ডিজার্টেড কান্ট্রি, এবং সেই সমস্ত দেশ ধরে, দ্যাট ডেজার্টেড কান্ট্রি, ডেজার্টেড কথার অর্থ হচ্ছে পরিত্যক্ত, ওই পরিত্যক্ত দেশের গা বেয়ে আমি আবার আমার যাত্রা শুরু করলাম।
দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড, ওই সমভূমি বা ওই ভূমিটি তখনও পরিবর্তন হয়নি। এভার সিন্স দ্য ডে বিফোর আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড হু প্লান্টেড ট্রিজ। এভার সিন্স দ্য ডে বিফোর বলছে আগের দিনের মতোই, আই হ্যাড বিন থিঙ্কিং আমি ভাবছিলাম, অ্যাবাউট দ্য শেফার ওই মেষ পালকটির বিষয়ে, হু প্লান্টেড ট্রিজ যে চারা গাছ বপন করছিল, যে চারা গাছ লাগাচ্ছিল তার বিষয়ে আমি কল্পনা করতে লাগলাম, ভাবতে লাগলাম। 10,000 oaks I had said to myself, 10,000 ওক গাছ I had said to myself আমি নিজেকে বললাম, must really take up a lot of space, টেক আপ আ লট অফ স্পেস মানে হচ্ছে অনেকটা জায়গা নেবে। অর্থাৎ উনি মনে করেছেন যে 10,000 গাছ, আমি নিজেকে মানে উনি নিজে ভাবছেন যে 10,000 গাছ তাহলে কত বড় জায়গা নিতে পারে, কত বড় একটা স্পেস নিতে পারে। When I met Elzard Bofiler this time I found that the air had not disturbed him at all. যখন আমি এরপরে এই এলজার্ড বফিলারের সঙ্গে দেখা করলাম, I found that আমি খুঁজে পেলাম যে বা আমি দেখতে পেলাম যে দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্ব হিম অ্যাট অল, এই যুদ্ধ তাকে আদৌ বিচলিত করেনি। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং, সে তার ওই চারা গাছ লাগানো বা তার যেই বপন করার কাজটা সে চালিয়ে গিয়েছে, কন্টিনিউ মানে চালিয়ে গিয়েছিল। দ্য ওকস অফ 1910 ওয়ার নাও 10 years old and were taller than me and than him. দ্য ওকস অফ 1910 1910 সালের এই যে ওক গাছগুলি ওয়ার নাও এখন 10 years old 10 বছরের পুরনো, and were taller than me and than him এবং লম্বা, টলার মানে হচ্ছে লম্বা, দেন মানে থেকে, মি আমার থেকে, এখানে যে ডিগ্রি রয়েছে কম্পারেটিভ ডিগ্রি, যে এখন সেই ওক গাছগুলি আমার থেকেও লম্বা, এমনকি তার থেকেও লম্বা বলা হয়েছে। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, এই যে দৃশ্যটা ওয়াজ ইমপ্রেসিভ অত্যন্ত আকর্ষণীয় ছিল, অত্যন্ত চোখ জুড়ানো বা চোখ ধাঁধিয়ে যাওয়া একটা দৃশ্য। I was actually speechless and we passed the whole day in silence walking through his forest. I was actually speechless, আমি বাক্যহীন হয়ে পড়লাম বা বাকরুদ্ধ হয়ে পড়লাম, and we passed the whole day এবং সমস্ত দিনটা আমরা পেরোলাম ইন সাইলেন্স নিস্তব্ধতায়, আমরা নিস্তব্ধভাবে সারা দিনটা কাটালাম। ওয়াকিং মানে হাঁটতে হাঁটতে, থ্রু হিজ ফরেস্ট তার বনে হাঁটতে হাঁটতে আমরা সারা দিনটা কাটালাম। ইট ওয়াজ ইন 3 sections, এটা 3টে পার্টে বিভক্ত ছিল, 3টে পার্ট ছিল। 11 kilometers লং ওভারঅল, এটা প্রায় 11 কিলোমিটার বিস্তৃত ছিল। অ্যান্ড ইটস ওয়াইডেস্ট পয়েন্ট, এবং এর বিস্তীর্ণ যে পয়েন্টটা, বিস্তীর্ণ যে এলাকাটা বা বিস্তীর্ণ যে অংশটা, বিস্তৃত অংশ 3 kilometers ওয়াইড, প্রায় ওয়াইড যে পার্টটা ছিল সেটা প্রায় 3 কিলোমিটার মতো ওয়াইড, 3 কিলোমিটার মতো বিস্তৃত ছিল। লম্বা ছিল প্রায় 11 কিলোমিটার মতো এবং এর চওড়াটা ছিল প্রায় 3 কিলোমিটার মতো এখানে বলা হয়েছে। তারপরে কি হয়েছে যে when I considered that this had all sprung from the hands and from the soul of this one man without technical aids, it struck me that men could be as effective as God in domains other than destruction. বলছে when I considered that, যখন আমি কনসিডার করলাম বা যখন আমি বুঝতে পারলাম বা বিবেচনা করলাম, দ্যাট যে দিস হ্যাড অল স্ট্রাং, এটা পুরোটাই স্ট্রাং বা দ্রুত বেড়ে উঠেছে বা এই যে ঘটনাটা ঘটেছে, ফ্রম দ্য হ্যান্ডস একটা হাত থেকে, অ্যান্ড ফ্রম দ্য সোল এবং আত্মা থেকে, অফ দিস ওয়ান ম্যান একটা মানুষের হাতে এবং একটা মানুষের আত্মা থেকে বা একটা মানুষের ইচ্ছা শক্তি থেকে এই যে বড় একটা বন সৃষ্টি হলো, উইদাউট টেকনিক্যাল এইডস, কোনো রকম টেকনিক্যাল বা কোনো রকম যান্ত্রিক সহযোগিতা ছাড়া। ইট স্ট্রাক মি দ্যাট, এটা আমাকে স্ট্রাক করলো বা এটা আমাকে ভাবালো বা এটাতে আমি আটকে গেলাম ভেবে যে মেন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড, মানুষ কিন্তু ভগবানের থেকেও হয়তো কম নয়, ইন ডোমেইনস মানে ক্ষেত্র বিশেষে, আদার দ্যান ডিস্ট্রাকশন, এই ধ্বংসের ক্ষেত্র বিশেষে, এই ধ্বংস থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করতে বা ধ্বংস থেকে বাঁচাতে মানুষও কিন্তু ভগবানের থেকে কম যায় না, এভাবে বলা হয়েছে গল্পটি। তো আমরা আজকে পড়লাম কি দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, এবং এটার সঙ্গে সঙ্গেই আমাদের যে 13 নম্বর অধ্যায় এবং 8ম শ্রেণীর সমস্ত অধ্যায়গুলি ট্রান্সলেশন শেষ হলো। এর ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত চ্যাপ্টারের লিঙ্কগুলো দিয়ে দেবো, যদি অসুবিধে হয় সেই লিঙ্কগুলোতে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের ট্রান্সলেশন দেখা যেতে পারে। এবং এর পরবর্তীতে আরও ভিডিও আসবে, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ টু সাবস্ক্রাইব।